কবুল বলার আগ মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে শুভ্র ভাইয়াকে বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল। এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরা মুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? শুভ্র ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আব্বু বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? আমি বলছি রোদেলা শুভ্রকে ভালোবাসে, ওকে না পেলে ও মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম পরিমাণে শট খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যে কথা কি করে বলল আপু? তাও আবার এমন সময়, বিয়ের আসরে। এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু রিয়াকে বলছে, তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি আব্বু। আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনের জীবন নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করব না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি রোদেলা? যে আব্বুর কথা শুনে পুরো শরীর কাঁপছে আমার। আমার লাইফে দুইজন মানুষকে খুব ভয় পাই আমি। তাদের মধ্যে একজন হলো শুভ্র ভাইয়া আর একজন আব্বু। আর আজ কিনা এই ভাইয়াকে নিয়ে আপু এত বড় মিথ্যে কথা বলল। কেন কেন করলো আপু? এসব ভাবতে ভাবতে আব্বু চেঁচিয়ে বলল। কি হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানোতে আমি পুরো কেঁপে উঠলাম। আমি কাঁপা কাঁপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপু তাকাতেই আপু চোখের ইশারায় বলল, হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতো মাথা নাড়ালাম। আমি মাথা নাড়াতেই আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছল ছল চোখে আব্বুর দিকে তাকালাম। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে, এমন সময় মামা এসে ধরে আব্বুর হাত। আর মামা হলো শুভ্র ভাইয়ার আব্বু। শুভ্র ভাইয়া হলো আমার মামাতো ভাই। মামা আব্বুর সামনে এসে বলে, এসব কি বলছিস তুই? তার চেয়ে বন্ধ রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করে দে। আব্বু মামার কথা শুনে মেজাজ গরম হয়ে হন হন করে রুমের ভেতরে চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল, সাথে শুভ্র ভাইয়া আর আপুও। রুমের ভেতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, সাথে আছে শুভ্র ভাইয়া, মামা মামি, আফু, আব্বু আর আম্মুও। এই মুহূর্তে শুধু মাথার ভেতরে একটা প্রশ্নই ঘুরছে, আপু কেন এমন করলো? আর আপু এগুলো করার জন্য তখন আমাকে সরি বলছিল। আপু নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতেই আপু বলেছিল, রোদেলা একটু পরে যা হবে তার জন্য সরি বনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পেরেছি আমি। এদিকে মামা আব্বুর হাত ধরে বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে। রোদেলা যদি শুভর সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যান্য নয়, তাই আজকে শুভর সাথে রোদেলার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভেতর ধক করে করে উঠল। শুভ্র ভাইয়াকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি বলবো আমি বলে দেব আপু মিথ্যে কথা বলছে? এই ভেবে আব্বুকে কিছু বলতে যাব, এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথা শুনে চোখ বড় বড় নিয়ে তাকালাম আমি। আপুকে আমি খুব ভালোবাসি, তাই বলে আপু যাকে আমি ভয় পাই তার সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো? আর শুভ্র ভাইও বা কেন মেনে নিচ্ছে আমায়? সে তো আপুকে ভালোবাসে। এমন সময় মামু শুভ্র ভাইয়াকে বলল, তোর কোনো আপত্তি আছে রোদেলাকে বিয়ে করতে? মামুর এই প্রশ্নের উত্তরে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে হ্যাঁ বলল।
আমি চরম প্রকারের শখ। কি বলল ভাইয়া? আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই? ভাইয়ার কথা যেন আমার কানে এখনো বাজছে। মামু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে আর কারো কোনো আপত্তি নেই। কে কি বলছে সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু শুনে যাচ্ছি। কনে বেশি সাজানো হলো আমায়। চোখের পানি যথাসম্ভব আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। সব শেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনো চুপ করে আছি। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। আমি যেন ভেতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পরও অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ফেললো। এদিকে আপু ভেতরে প্রচুর পরিমাণে খুশি হয়েছে, আবার আমার সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় রিয়া মাথায় হাত দিয়ে আব্বু বলল, তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিছু হবে না আব্বু, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। বলে উঠল। এমন সময় একজন মহিলা আব্বুকে এসে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। বলুন। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এক্ষুনি আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ নিশ্চুপ থেকে আপুর দিকে তাকালো, তারপর বলে উঠল, তুমি কি বলো? আব্বু তুমি যা চাইবে তাই হবে। আব্বু আপুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলা ও তার ছেলের সামনে আনলো আব্বুর। আপু ছেলেটি দেখে মুচকি হাসলো। তারপর ওই কাজীর কাছে গিয়ে আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই শুনে প্রায় খুশি। তারপরও আপুকে আর এই ছেলেকে বিয়ে আসরে বসানো হলো। তারপর কাজী তাদের বিয়ে পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরও আমি পাথরের মতো বসেছিলাম। যেন কোনো কিছুই কানে পৌঁছাচ্ছে না। একজন বিয়ে করতে এসে দুই বোনের বিয়ে হয়ে যাবে আমিও ভাবতে পারিনি। অবশেষে দুই বোনের একসাথে বিদায় দেওয়া হলো। আমি এতটাই শক ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়ছিল। গাড়িতে উঠতে বুকের ভেতরে কেমন জানি করে উঠল। আমি ঠলে পড়লাম কারো ওপর, হয়তো শুভ্র ভাইয়া। আর কিছু মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তেই সব কিছু মনে পড়তে আমি চেঁচিয়ে কেঁদে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 2টায় শুভ্র রুমে ঢুকেই টেবিলের ওপর থাকা কাচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেললো। আচমকা কোনো কিছু ভাঙার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। তারপর উঠে যাওয়া দেখলাম টপ টপ করে রক্ত পড়ছে শুভ্র ভাইয়ার হাত থেকে। আমি তো দেখেই রীতিমতো ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ার হাতের রক্ত দেখে কেন জানি না খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? ভাইয়া কিছু বলল না, শুধু অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি তো রীতিমতো ভাইয়ার চোখ দেখেই ভয়ে আধমরা হয়ে যাচ্ছি। তারপরই এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ড্রয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাতে ব্যান্ডেজ করে দেই, রক্ত পড়ছে। তোকে এত দরদ দেখাতে হবে না আমার উপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার কথা না শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, প্লিজ ভাইয়া, আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দেই। ভাইয়া আমার কথা শুনে কিচ্ছু বলল না। ভাইয়া চুপ থাকাটা দেখে আমি একটু সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। এদিকে শুভ্র ভেতরে ভেতরে খুব খুশি হয়েছে রোদেলার কাজে, কারণ রোদেলা তার জন্য ভাবে। এই প্রথমবার রোদেলা সাহস করে নিজের ইচ্ছায় তার হাত ধরেছে শুভ্রর।
রেগে যাওয়ার কারণটা হলো বিয়ের অনুষ্ঠানে রোদেলা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। তখন থেকেই শুভ্র প্রচণ্ড বেগে রেগেছিল রোদেলার উপর। আর রুমে ঢুকে রোদেলাকে ঘুমিয়ে থাকতে দেখে আরও রেগে যায় শুভ্র। আচমকা শুভ্র আহ করে শব্দ করে ওঠে, সাথে সাথে রোদেলা শুভ্রর হাতে ফু দিতে থাকে। ভাইয়ার হাতে ব্যান্ডেজ দিয়ে ভাইয়া বলে উঠল, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, আর তুই? আমি ওই সোফাটায় ঘুমিয়ে পড়ছি, তুই ঘুমা। সোফায় ঘুমাতে হবে না, বিছানায় ঘুমাবি তুই। কিন্তু তুমি। কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার ধমক শুনে আমি আর কিচ্ছু বললাম না, চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকে শুভ্র রোদেলার কাজে মনে মনে হাসলো, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। তারপর সেও গিয়ে ঘুমিয়ে পড়লো বিছানায়। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড ভেগে বিরক্ত লাগছে আমার, শাড়ি পরতে পারছি না। পাক্কা 1 ঘন্টা যাবত ট্রাই করছি এই শাড়ি পরার, কিন্তু কোনোভাবেই শাড়ির কুচি দিতে পারছি না আমি। এদিকে বিছানায় ঘুমিয়ে আছে শুভ্র ভাইয়া, না জানি কখন উঠে যাবে। তাহলে তো আমার সব মান সম্মান চলে যাবে। এখন কি করব? হঠাৎ মাথায় ইউটিউবে আন্টির কথা মনে পড়লো। ব্যাস, মোবাইল হাতে নিয়ে ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর কোনো রকমে কুচি দিলাম আমি, কিন্তু খুব একটা ভালো হলো না হয়তো। ধুর শালা, এইভাবে বিয়ে হবে, আগে জানলে কিভাবে শাড়ি পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিতাম। ধুর, ভালো লাগছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়লাম আমি। এমন সময় কারো হাসির আওয়াজ শুনে সামনে তাকালাম। সামনে তাকাতেই আমি অবাক, কারণ শুভ্র ভাইয়া হাসতেছে। আশ্চর্য, এভাবে হাসার কি আছে? বুঝতে পারছি শাড়ি পরা হয়নি, তাই বলে এভাবে হাসতে হবে নাকি? মেজাজটা আরো গরম হয়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে? শাড়িটা তো পরতে পারি না। কোনো ব্যাপারই না, এক্ষুনি মামুনির কাছে গিয়ে আমি শাড়ি পরে আসছি। এই বলে পা বাড়াতে নিয়েই আবারও থেমে গেলাম। কেন জানি না একটু সংকোচ বোধ হচ্ছে, কালকে যা হলো। এদিকে শুভ্র রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পেরেছে রোদেলা কেন যাচ্ছে না। শুভ্র কিছুক্ষণ রোদেলার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল রোদেলার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এভাবে কাছে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভাইয়া আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, ভেতরে ভেতরে বুকটা কাঁপছে আমার। হঠাৎই ভাইয়া বলল, দে, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিকলি চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছে? কি ভাইয়া? হলো, তুমি শাড়ি পরিয়ে দেবে আমায়? হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরতে হলো ভাইয়ার কাছে। ভাইয়া কুচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে, আর আমি এখনো শখ মুডে দাঁড়িয়ে আছি। কি করে পারলো ভাইয়া শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠলো আমার। ওপরে আপুর নামটা দেখে একরাশ অভিমান নিয়ে ফোনটা তুলে বললাম আমি, তুমি খুব পচা আপু, কেন করলে এমন আপু? কেন এত বড় মিথ্যা কথা বললে আমাকে দিয়ে? এই বলে কেঁদে দিলাম আমি। আপু আমাকে এভাবে কাঁদতে দেখে শান্ত গলায় বলল, শান্ত হো রোদেলা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন এমন করলে? আপু এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি তোর কথা বলতেই পারলাম না, তাই বাধ্য হয়ে এই মিথ্যা কথাটা বলতে হলো আমাকে। ক্ষমা করে দে বোন। কিন্তু এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেটা? আপু মুচকি হেসে বলল, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি, কারণ ওই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলে কালকে। সরি রোদেলা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়। বিশ্বাস কর, এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি,
কিন্তু তাই বলে আপু শুভ্র ভাইয়ার সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি ভাইয়াকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নে, তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমায় ধন্যবাদ দিবি, কারণ শুভ্র যে তোকে। এতটুকু শুনতেই এমন সময় পিছন থেকে শুভ্র ভাইয়া বলে উঠল। কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে ভাইয়ার আওয়াজে ভয় পেলাম আমি আমতা আমতা করে বললাম, "ও, না মানে আপু।" তুই কি বলেছিলি রিয়াকে? এই বলে ভাইয়া সামনের দিকে এগোতে লাগলো আমার দিকে, যা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই রে, সব শুনে ফেললো মনে হয়। এই ভেবে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আজকে আর যাচ্ছি না ভাইয়ার সামনে, এ ভেবে নিচে চলে আসলাম। আমি নিচে নামতেই দেখলাম